নমস্কার, আমি আজকের গল্পের কথক রূপম। প্রথমেই গল্প শুরু করার আগে আপনাদের থেকে কয়েক সেকেন্ড চেয়ে নিচ্ছি। আমরা আজকে চিত্তদাদুর গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ গিফটের আয়োজন করেছি। আমাদের চ্যানেলে জুলাই মাসে যে কটি গল্প বেরোবে তার প্রতিটি গল্প থেকে 2টি করে প্রশ্ন সেই গল্পের ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেয়া থাকবে। আপনারা ইমেল অ্যাড্রেস সহ প্রতিটি গল্পের উত্তর গল্পের কমেন্ট বক্সে জানান। মাসের শেষে আমরা 3 জনকে বেছে নেব লাকি ভিউয়ার হিসেবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প, ও আছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. রাত নিঝুম, বর্ষাকাল। অলিগলির কোথাও একটা কুকুরও চোখে পড়ছে না, শুধু আমিই পড়ে আছি আর পড়ে পড়ে ভিজছি সে কখন থেকে একটানা। কেউ কি নেই যে আমার এই সুন্দর নিষ্পাপ মুখটা দেখে মায়ায় পড়ে তার বাড়ি নিয়ে যায়? কারো বাড়িতে গিয়ে তার পরিবার পরিজন কারোর সাথে একাত্ম না হতে পারলে আমার যে চলবে না। সেই কখন গ্র্যানি আমায় ফেলে দিয়ে গেল এখানে, তারপর আর কেউ চেয়েও দেখছে না ছাতা। বর্ষাকালে এমনিতেই গাছগাছালির বাড়ন্ত হয়। আমার চারিদিকেও এমনভাবে গজে উঠেছে সব যে হয়তো পথ চলতি কোনো মানুষের আমাকে চোখেই পড়ছে না। কারণ একবার যার সাথে আমার চোখাচোখি হয় সে তো আমায় ফেলে যেতে পারে না। না 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 না, এমনটা তো হবার নয়। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে। পরপর টানা বৃষ্টিতে ভিজে আমার গায়ের চাপ চাপ রক্তের দাগ নিশ্চয়ই এতক্ষণে ধুয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ধুয়ে গেছে। ধুয়ে যাওয়াটা প্রয়োজন। গায়ে রক্তের দাগ আছে এমন কাউকে তো আর কেউ ঘরে নিয়ে যাবে না। সে যতই মিষ্টি দেখতে হোক না কেন, তাকে তো আর কেউ নেবে না। আমি এখন যেখানে আছি সেটা শহর না, অল্প কয়েকজন মানুষের বাস এখানে। তাই হয়তো গ্র্যানির বাড়ির কাণ্ডটার পর এখানকার কেউ আমায় তার বাড়িতে নিতে সাহস করবে না। আচ্ছা, শহরে যেতে পারলে কেমন হয়? নিঃসন্দেহে ভালো হয়। একটা নতুন জায়গা দেখা হবে, কত আলো শহরে, কত কি আছে দেখার। আহা, এই পথ দিয়ে কি কোনো পথিক যাবে না যে শহর থেকে আসছে আর এখানে কাজ সেরে আবার শহরে ফিরবে? কেউ আছো? দিন দিন ছেলেটা কেমন একরোখা জেদি হয়ে যাচ্ছে, লক্ষ্য করেছো? আর লক্ষ্য করেছো ওই পুতুল নিয়ে তো খেলা কিসের ওর? আর কিছু বলতে গেলেই আহা, সারা দিন একা একা থাকে, ওর কি দোষ বলো? একটা সঙ্গী সাথী নেই যে একটু খেলবে, গল্প করবে, তাই পুতুলটা নিয়ে থাকে একটু। তাতে হয়েছেটা কি? কেন, ওর লেখাপড়া নেই? স্কুল থেকে ফিরে পুতুলটা মুখে নিয়ে বসে পড়ে। আমি বলছি সৃজা, এই ছেলের ভাব কিন্তু আমি ভালো বুঝছি না। ওকে কাউন্সেলিং করানো দরকার। এত ছোটোখাটো বিষয় নিয়ে এত ভেবো না ঋষভ। আমাদের রিজু একদম নর্মাল, ও শুধু একটু ইমাজিনেটিভ, আর কিছু না। কি যে মা ওকে এক পুতুল উপহার দিল জন্মদিনে, এই তারপর থেকে এইসব শুরু করেছে। আচ্ছা বেশ, আমি রিজুকে বকে দেব, ও আর বেশি ওর রোজিকে নিয়ে বাড়াবাড়ি করবে না। এবার হ্যাপি? বাবা, পুতুলের আবার নামকরণ করা হয়ে গেল, ভালোই। হ্যাঁ হ্যাঁ, ছেলে মানুষই বুদ্ধি কাকে বলে। অত ভেবো না, এসো ঘুমিয়ে পড়ো। আজ আমি একটা খুন করব। ভাবতেই মনের মধ্যে একটা অদ্ভুত শিরশিরানি টের পাচ্ছি। সেই কবে থেকে আমি পরিকল্পনা করছিলাম এই খুনটার জন্য। কখনো শিকার পাই তো উপযুক্ত জায়গা পাই না, বা উপযুক্ত অ্যালিবাই মাথায় আসে না। কি ভাবছেন
এত স্বাদ পাঁচ ভেবে কি আদেও খুন করা যায়? আগে যায়। যারা আমার মতো খুব বুদ্ধিমান খুনি, তারা সব সময় সব দিক ভাবনা চিন্তা করেই হাতে ছুরি তুলে নেয়। নইলে শেষে ধরা পড়ে যায়। আর আর আমার শখের খুনগুলো এখানে এভাবেই বন্ধ হয়ে যায় আর কি। এই ভয় তো চতুর্দিক ভেবে চিন্তে করতে এত দেরি হয়ে গেল। যাই হোক, আমার প্ল্যানটা একেবারে ফুল প্রুফ হয়েছে। আমার ভিকটিমটি প্রতি রাতে ঘুম ঘুম চোখে বাথরুমে ওঠে। বাথরুমে যেতে ওকে একতলার ঘর থেকে দোতলায় উঠতে হবে। দোতলার সিঁড়িতে তেল ফেলে রেখেছি। সেই তেলে পা পড়লে আমার আদরের ভিকটিম একেবারে গড়াতে গড়াতে একতলায় গিয়ে পড়বে। আর সিঁড়িঘরের ঘুপচি কোণে দাঁড়িয়ে আমি রেলিশ করে ওর অক্কা পাওয়া দেখব। ভিকটিমদের মৃত্যুকালীন যন্ত্রণা দেখতে যে আমার কি ভালো লাগে! উফ, একটা নেশা নেশা ভাব লাগে। খুব আরামের ঘুম হয় বেলা অবধি। সন্ধ্যা নামছে, আর একটু বাদেই রাত। আমার ভালো রাত, আমার কালো রাত, নেমে এসো, নেমে এসো পৃথিবীর বুকে। আমার আকাশ ঝনঝনিয়ে উঠুক আমার শিকারের আর্তনাদে। বাতাসে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ুক। এটা কি হয়ে গেল গো? এইবার আমরা কি জবাব দেব রিমিতাদের? আমাকে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না সৃজা, আমার কিচ্ছু মাথায় আসছে না। ও ও ছাদে কি করতে গিয়েছিল অত রাতে? জানি না আমি। জিজ্ঞাসা করো, তোমার আদরের ছেলেকে জিজ্ঞাসা করো। সে 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 কিছু জানে না এমন তো হতে পারে না। সারাদিন একসাথে থাকে, সেখানে সেখানে দ্বিতীয় অত রাতে কি করতে ছাদে গেল? রিজু কিছু জানে না? বাবু বলল রাতে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছিল। দিদি কখন ছাদে গেল ও জানে না। হোয়াট রাবিশ! কোনো কারণ ছাড়া একটা বাচ্চা মেয়ে লাফিয়ে পড়বে কেন? সেটা রিজু কি করে জানবে? তবে জানো, আমি যখন ছুটে গেছিলাম আওয়াজ শুনে, তখন প্রথমে ছাদে গেছিলাম। তখন দেখলাম রিজুর ওই পুতুলটা পড়ে আছে। বাহ বাহ, খুব ভালো। এত বড় ঘটনার ঝক্কি ঝামেলা কিভাবে সামলাবো বুঝতে পারছি না। আর আর তুমি যত রাজ্যের আজগুবি কথা বলতে বসেছো। ওহ, আমি কি করব এখন? কেন যে বোনের মেয়েটাকে কদিনের জন্য আনতে গেলাম? রিমিতারা পৌঁছলে ওদের হাতে পায়ে ধরে বোঝাতে হবে। আমি বলবো রিমিতাকে আমাকে যা শাস্তি দেওয়ার দিক, আমার গাফিলতিতেই তো। আমি জানি না সৃজা, বোনটাকে আমি কিভাবে বোঝাবো। ওর একটা মাত্র মেয়ে ছিল দিঠি। জানো, রিজু বলছিল ওই পুতুলটা নাকি ওর সাথে কথা বলে। ওই পুতুলটাই নাকি। থামো, যত সব বাজে কথা! এত বড় বিপদের মধ্যে এসব। আসতে বলো, ছেলেটা ঘুমোচ্ছে। হাতটা অনেকদিন ধরেই নিষ্পিস করছে, গলা শুকিয়ে আসছে বারবার। একটা খুন করা খুব প্রয়োজন আমার, খুব। আমি দেখেছি বেশ কিছুদিন ধরে যদি আমি কোনো খুন না করতে পারি, বা অন্তত একটা খুনের পরিকল্পনা না করতে পারি, আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগে। বলতে পারেন একটা অস্তিত্বের সংকটে ভুগতে শুরু করি আমি। এই জন্যই আমার খুন করাটা খুব জরুরি। কিছুদিন ধরেই আমি লোকটাকে লক্ষ্য করছি। আমাকে বিশেষ পছন্দ করে না লোকটা, তবে সে যে নিপাট ভালো মানুষ তা আমি জানি। লোকটার উপর আমার কোনো বিদ্বেষ নেই, তবে হাতের কাছে উপযুক্ত টার্গেট না পাওয়ার জন্য আমি একে আমার পরবর্তী শিকার বেছে নিয়েছি। একটা কথা বলে রাখা ভালো, লোকটা আমাকে পছন্দ না করলেও ওর স্ত্রী আমাকে খুবই পছন্দ করে। হতে পারে আমার এই মিষ্টি চেহারাটার জন্যই আমি ওই মহিলাটার কাছে বিশেষ আদর পাই। যাই হোক, লোকটা প্রতিদিন গাড়ি নিয়ে অফিসে যায়। আমি যদি একদিন একটু দুষ্টুমি করে গাড়িটার ব্রেক ফেল করে রাখি, তাহলে কেমন হয়?
ঘরের এক কোণে দাঁড়িয়ে দেখব লোকটা কেমন ধীর পায়ে মৃত্যু জানে চড়ে বসবে। কি মজা হবে, উফ, আমি ভাবতেও পারছি না। ওই লোকটা বুঝি স্নানে গেল। বেশ বেশ, এই বেলা বরং আমি আমার কাজটা ধীরে সুস্থে সেরে রাখি। সুজা, অসুজা, এখনো ঘুমোসনি মা? ঘুম আসছে না মা। ঋষভ এমন কেন করলো মা? জানি না মা, হয়তো বোনের মেয়েটার ওই অপমৃত্যুর পর থেকেই। সে তো আজ অনেক দিন হলো। ঘটনার সময় রিজুও ছোট ছিল একদম। আরে মা, রিমিতার সাথে যোগাযোগ হয়েছে তোর? যতই হোক ঋষভের নিকটজন বলতে তো। ঘটনার সময় রিজুও ছোট ছিল একদম। সেই ছেলে এই বছর বোর্ডের পরীক্ষা দিল। এতদিন পরে কি ভাগ্নির অপমৃত্যুর অবসাদে ঋষভ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিল? তবে কি অফিসে কিছু, বা তোদের মধ্যে কোনো? মেয়েটা মারা যাবার পর রিমি এমনিতেই যোগাযোগ কমিয়ে দিয়েছিল। তারপর অনেক সাধ্য সাধনার পর ছোট মেয়েটা জন্মাবার পর আর আর কে না কেউকে বলেছে দিঠির মৃত্যুটা দুর্ঘটনা নয়, মার্ডার। ছোট ভাগ্নিটাকে দেখতেও পায়নি ঋষভ। খুব দুঃখ পেয়েছিল। তবে সেও অন্তত বছর চারেক আগের কথা। সেই দুঃখে এমন কিছু করবে? সেসব কিছু না মা। উই ইউজ টু বি ভেরি হ্যাপি অ্যাজ আ কাপল। রিজুকে নিয়ে একটু বেশি টেনশন করতো ঋষভ, আর কিছু না। কিন্তু তার জন্যে এইসব আমি আমি ভাবতে পারছি না মা। রিজুকে নিয়ে কিসের টেনশন? হ্যাঁ, দিব্যি আছে নিজের মনে, পড়াশোনা করছে। আজকালকার বাচ্চাদের মতো বাবা মায়ের কথার অবাধ্য নয়। আর কি মিষ্টি মুখখানা নাতিবাবুর, ওকে নিয়ে কিসের ভাবনা? হ্যাঁ, কিছু না। ওই ছোটবেলার পুতুল রোজিকে নিয়ে এখনো রিজুর অবসেশন ঋষভ স্বাভাবিক ভাবতো না। আর রিজুটাও মাঝে মধ্যে রোজিকে নিয়ে এমন সব কথা বানিয়ে বলতো, শুনলে তোমার গায়েও কাঁটা দেবে। আমি বলতাম ও একটু বেশি ইমাজিনেটিভ। আর কিছু না, বড় হলে ঠিক হয়ে যাবে। ঠিকই তো। রিজু ভাই একটু নরম মনের, তাই যদি একটা পুতুল নিয়ে থাকে, থাক না। ও তো আর খুন জখম করছে না। এসব বুঝতো না এসব। মাঝে মধ্যে বকাবকি করতো, কিন্তু হাজার বকাতেও রোজিকে ছাড়াতে পারেনি। রিজু, রিজু এখন কোথায় রে মা? ঘুমোচ্ছে। ছেলেটা কদিন খুব অস্থির হয়ে পড়েছিল। আজ ঘুমোচ্ছে রোজিকে কোলে নিয়ে। আহারে, ঘুমোক বাছা, ঘুমোক। আর মা শোন, তোর এখানে থেকে আর কাজ নেই একা, তুই আমার সাথে বাড়ি চল। নাতিবাবু ওখানেই পড়বে এখন থেকে। হ্যাঁ, বড় শহর না হোক, ছোট মফস্বলেই বড় হোক, লোকজন অল্প, শান্তি বজায় আছে এখন ওখানেও। এই বয়সে বাবার এমন বীভৎস মৃত্যুর সাক্ষী হতে হলো বাচ্চাটাকে। জায়গা পরিবর্তন হলে ট্রমাটা কিন্তু কেটে যাবে রে ধীরে ধীরে। বেশ, তাই হোক মা। এখানে থাকলে হয়তো আমি পাগল হয়ে যাব। তার চেয়ে বরং নতুন জায়গা, নতুন মানুষ, নতুন শিকার। জীবন, আর কি চাই তোমার থেকে? ভাগ্য আমাকে কখনো স্থির থাকতে দেয়নি এক জায়গায়। বারবার শ্যাওলার মতো ভেসে বেরিয়েছি আমি, এদিক থেকে ওদিক, এধার থেকে সেধার। এর একটা সুবিধা এই যে এতকাল ধরে এতগুলো ঠান্ডা মাথার খুন করার পরেও আমি ধরা পড়িনি। বারবার সকলের চোখের সামনে দিয়ে বিজয়ীর হাসি হেসে বেরিয়ে এসেছি আমি।
লোকে সন্দেহ তো করেইনি, উল্টে আমি যখন যাকে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছি সেই পরম মমতায় আমাকে গ্রহণ করেছে। হতে পারে আমার এই নরম সরম চেহারাটার জন্য কেউ ভাবতেও পারে না যে আমি কি ভয়াল জিনিস। বিদায় আমার প্রিয় শহর, আবার হয়তো কখনো দেখা হবে। রিজু ভাই, রিজু ভাই, কি করো বাবু? কিছু না গ্র্যানি, এই রোজির সাথে গল্প করছি। বাবু, একটা কথা বলি, শুনবি তো? বলো গ্র্যানি। বাবু, তুমি তো বড় হয়েছো এখন। এখন আর তোমার সে ছেলেবেলার পুতুল নিয়ে খেলা ভালো দেখায় না। তার চেয়ে তোমাকে একটা সাইকেল কিনে দেবো খন, হ্যাঁ? সেটা চালিয়ে তুমি বেড়াবে, স্কুলে যাবে, তখন দেখবে কত বন্ধু হবে তোমার। ওই রোজিকে তখন আর তোমার। কবে সাইকেল কিনে দেবে গ্র্যানি? আজ আজ সন্ধেবেলাতেই দেবো ভাই। কিন্তু কিন্তু কথা দে, তুই রোজই পুতুল নিয়ে আর খেলবি না। ও কথা বলো না গ্র্যানি, রোজি রেগে যাবে। রোজি এমনিতে খুব ভালো, কিন্তু কেউ যদি ওকে রাগিয়ে দেয় তাকেও ছাড়ে না কখনো। আচ্ছা, তাহলে কি করবে তোর ওই পুতুল আমাকে? মেরে ফেলবে। বাবা আর দিঠির মতো রোজি তোমাকেও মেরে ফেলবে গ্র্যানি। রিজু, একটা চড় মারবো টেনে। এত বড় ছেলে হয়েছো, এখনো জানো না এসব উল্টোপাল্টা কথা বলতে নেই? অসভ্য ছেলে, নিজের বাবা আর বোনের মৃত্যু নিয়ে ইয়ার কি করছিস তুই, হ্যাঁ? তুমিও বিশ্বাস করলে না তো? কেউ করে না, কিন্তু আমি মিথ্যে কথা বলছি না গ্র্যানি। রোজি আমাকে বলেছে ও কিভাবে বাবা আর দিঠিকে মেরেছে। আবার কেউ যদি ওকে রাগিয়ে দেয় ও আবার কিন্তু। সোনা ভাই আমার, সোনা ভাই, ওই পুতুলটা তুই ফেলে দে। আর এসব কথা মাকে বলিস না বাবা, মেয়েটা আমার পাগল হয়ে যাবে এসব শুনলে। তুমি মাকে ভালোবাসো না গ্র্যানি, রোজিও আমায় খুব ভালোবাসে। আমায় কেউ বকলে, মারলে বা ওর থেকে দূর করতে চাইলে ও রেগে যায় খুব। আর রেগে গেলে রোজি খুন করে। বেয়াদব ছেলে, হ্যাঁ? ঋষভ তো চিন্তা করতে গিয়েই আত্মহত্যা করলো। বাবা আত্মহত্যা করেনি গ্র্যানি, রোজি খুন করেছিল বাবাকে। আর এই যে তুমি আমাকে মারলে, রোজি কিন্তু দেখতে পেয়েছে। আমার আর কিচ্ছু করার নেই গ্র্যানি, রোজি তোমায় আর ছাড়বে না। ষড়রিপুর দ্বিতীয় রিপু হলো ক্রোধ, আর আমি মানে ওই কিছুটা ক্রোধেরই বশ, বুঝলেন কিনা? যদিও আমি খুবই ঠান্ডা মাথা, খুবই ঠান্ডা মাথায় খুনগুলো করে থাকি আমি, তবু কেউ যদি বারবার ইচ্ছে করে আমাকে রাগায় তাহলে ওই তাহলে কেমন যেন সব গুলিয়ে যায়। ওই মেয়ে মানুষটার সাথেও এটাই হলো। এমনিতে আমি এই মেয়ে মানুষটাকে বেশ পছন্দই করতাম, দিব্যি হাসি খুশি গোলগাল ফর্সা মেয়ে মানুষ। তবু সমস্যা হয়ে গেল, মেয়ে মানুষটা আমার কথা শুনতেই চাইল না। আমি বারবার অনুরোধ উপরোধ করার সত্ত্বেও সে আমার সাথে তর্ক করতেই থাকলো। অতএব যা হওয়ার তাই হলো। খুব ঠান্ডা মাথায় আমার পুরনো আর অন্যতম প্রিয় উপায়ে খুনটা করব। মেয়ে মানুষটার রাতের খাবারে খুব মিহি করে ভাঙা কাঁচের গুঁড়ো মিশিয়ে দিয়ে এসে চুপচাপ ঘরের এক কোণে পড়ে রইলাম, চোখের সামনে তিলে তিলে মেয়ে মানুষটাকে মরতে দেখবো বলে। তোমার নাম কি? রিজু রেখো সেন। তুমি বলতে পারবে কাল রাতে কি হয়েছিল? তোমার দিদিমা মারা গেলেন কিভাবে? আমি বললে তোমরাও অবিশ্বাস করবে আমায়, বলবে আমি অসভ্য হয়েছি বেশি। আমি বলবো না। না না, হ্যাঁ এমন বলবো না। তুমি নির্ভয়ে বলো।
ওই যে পুতুলটা দেখতে পাচ্ছ, মিষ্টি না দেখতে? হুম, খুব মিষ্টি তো, একদম তোমার মতো। ওই রোজি, রোজির খুব রাগ জানো। রোজি গ্র্যানিকে মেরে ফেলেছে, বাবা আর দিঠিকেও। তুমি দেখেছো রোজিকে খুন করতে? না না, রোজি গল্প করে আমার সাথে অনেক, ওই বলেছে। আর তোমার মায়ের কি হয়েছে বলতে পারো? না, আমি ঘুমিয়েছিলাম তখন, উঠে দেখি গ্র্যানি মেঝেতে পড়ে আছে, আর মা কেমন চুপ করে বসে আছে। আমি কত ডাকলাম, মা উত্তর করলো না। কেঁদো না ঋজুরেখা, মা সেরে উঠবেন। তোমায় শুধু কয়েকটা দিনের জন্য ওই আন্টির সাথে যেতে হবে। সেখানে তুমি অনেক বন্ধু পাবে, তোমার একটুও চিন্তা নেই। আমি বলছি, তোমার একটুও কষ্ট হবে না। আর আর মা, মাও কি সবার মতো মরে যাবে আঙ্কেল? না বাবা, মা সুস্থ হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। চিন্তা নেই, তোমার যখন ইচ্ছে হবে মায়ের সাথে দেখা করতে পারবে। রোজি আমার সাথে যাবে তো আঙ্কেল? আচ্ছা, তোমার বোন, বাবা, গ্র্যানি সবাইকে মারল রোজি, তাও তুমি ওকে নিয়ে যেতে চাইছো ঋজুরেখা? আমি ওকে না নিয়ে গেলে ও আরো খুন করবে আঙ্কেল। আমার থেকে ওকে কেউ আলাদা করতে চাইলে রোজি রেগে যায় খুব। আচ্ছা বেশ, যাও, তৈরি হয়ে নাও, রোজিকেও সাথে নিয়ে যেও। থ্যাংক ইউ আঙ্কেল। কি বুঝলেন স্যার? বাচ্চাটা কিছুটা মানসিকভাবে অসুস্থ, তবে তবে ওর রোগটা আসলে যে কি তা বোঝার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। আর ওই পুতুলটা? ওসব হতে পারে বাচ্চাটার কল্পনা মাত্র, হতে পারে খুব একা বাচ্চাটা ভিতরে ভিতরে, তাই হয়তো ওসব কল্পনা করেছে। তার উপর এত সব সাডেন ডেথ, এই অবস্থায় পুতুলটাকে আলাদা করতে চাইলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তার চেয়ে বরং ওকে কি তাহলে এখন কোনো অরফ্যানে রাখা হবে? হ্যাঁ হ্যাঁ, অন্তত যতদিন মিসেস সেন সুস্থ না হচ্ছেন। আর স্যার বলছি যে পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে ভিকটিমের খাবারের সাথে খুব মিহি কাঁচের গুঁড়ো মেশানো হয়েছিল। কি বলছো কি? কে করে থাকতে পারে এমন? মহিলাটার মেয়ে, কিন্তু কেন? বাচ্চাটা কি এই দৃশ্য দেখেই অমন পাগলের মতন বিচলিত হয়েছিল? ভিকটিম কিছুদিন আগে তার সদ্য বিধবা মেয়ে আর নাতিকে নিয়ে ফিরেছিলেন। মহিলার শ্যামলা মুখটা পুরো বেগুনি হয়ে গিয়েছিল যন্ত্রণায়। এত লম্বা পানা চেহারাটা ব্যথায় যন্ত্রণায় কুঁকড়ে এতটুকু হয়ে গিয়েছে স্যার। কি ভয়ানক মৃত্যু হয়েছে ভাবুন স্যার একবার। আই সি। বেশ, তদন্ত শুরু হয়েছেই যখন। কত ঋতু বদলালো, কত ক্যালেন্ডার বদলালো। যারা শিশু ছিল তারা কিশোর হলো, যারা কিশোর ছিল তারা হলো যুবক। আর সেই কালের তরুণ তুর্কি যুবকেরা আজ প্রায় হেজে পচে যাওয়া বৃদ্ধ। আমার শরীরেও কি তবে বয়সের ছাপ পড়েছে? না না, তা হয়নি। কারণ কারণ আমার মন চিরসবুজ। আমার যখন যা ইচ্ছে হয় তাই করতে পারি, আমায় বাধা দেওয়ার কেউ নেই। আমার মন খারাপ হলে আমি একটা খুন করার পরিকল্পনা করি, মন ভালো হলেও করি। আর এই পরিকল্পনাটা বাস্তবে পরিণত করার প্রত্যেকটা ধাপে আমার মন অপার আনন্দে ভরে আসে। এই কবছরে আমায় আনন্দ দিয়ে বিভিন্ন বয়সের কালো, ফর্সা, রোগা, মোটা, ব্যাটা ছেলে, মেয়ে ছেলে
যে আমার শিকার হয়েছেন তার কোনো হিসেব নেই, আমার কাছে তো অন্তত নেই। আর মজার কথা হলো, আমার শিকারেরা প্রত্যেকবারই নিজের থেকে অথবা তাদের পরিবারের জন্য কেউ ভালোবেসে আমায় আপন করে বাড়ি নিয়ে গেছেন। এমনকি এত বছরে একবারও কারোরই আমার উপর সন্দেহটুকুও হয়নি। না না, কথাটা বোধহয় সম্পূর্ণ ঠিক হলো না। যাদের আমার ওপর কণামাত্র সন্দেহ হয়েছে তাদেরই আমি খুব যত্ন করে কাঁটা বাছার মতো সরিয়ে দিয়েছি। এখন আমি যেখানে আছি সেখানে বিভিন্ন বয়সের নারী পুরুষের বাস। সবার একে অপরের সাথে কিছুটা সখ্যও আছে বোধ হয়। আর যাই হোক, আমার সাথে তো অনেকেই বেশ ভালো ব্যবহার করে, নিয়ম করে খোঁজ খবর নেয়, সহানুভূতি টুতিও দেখান আর কি। আর মানে এসব আমি বেশ উপভোগও করি। মানে সম্ভাব্য পরবর্তী শিকারকে নির্বাচন করতে বেশ সুবিধা হয় আর কি। রিজু রেখ, আসতে পারি? আরে আন্টি, আপনি আসুন আসুন। কাজকর্ম কেমন চলছে বাবা? আপনাদের আশীর্বাদে মন্দ চলছে না আন্টি। আপনারা না থাকলে তো কবেই ভেসে যেতাম। এভাবে বলো না রিজু রেখ। জানো, কত ছেলে মেয়েই তো এই হোমে আসে, সকলকে যথাসম্ভব সাহায্যও আমরা করি। তবে কতজন আর তোমার মতো এত অল্প বয়সে বাড়ি গাড়ি সব গুছিয়ে নিতে পারে? খুব গর্ব হয় জানো আমার। আপনি মায়ের মতো আগলে না রাখলে। মায়ের কাছে যাও তো। কোনো উন্নতি হয়েছে ওনার স্বাস্থ্যে? যাই মাঝে মধ্যে, ওভাবেই আছেন না মরে বেঁচে। তবু চোখের দেখাই বা কম কি বলুন। হ্যাঁ, ঠিকই তো। তবে বাবা, আজ আমি একটা আর্জি নিয়ে এসেছিলাম, আমার কথা তোমায় রাখতেই হবে। কি বলুন না, আপনি তো হেজিটেট করছেন কেন? আমি কি এবছরের হোমের অনুদানের টাকাটা? না না রিজু রেখ, সে কথা নয়। আসলে একটা মেয়েকে উদ্ধার করতে হবে, আমাদের হোমেরই মেয়ে। মানে আন্টি, আমি কিভাবে? আমি একটা অভিশপ্ত মানুষ, রোজই যদি ওর কোনো ক্ষতি করে। রোজই? মানে তোমার সেই পুতুল, ওটা এখনো আছে? ও আমায় ছাড়বে না আন্টি, সারা জীবনেও ও ছাড়বে না। ওসব বাজে কথা রিজু। বেশ, রোজই থাক, কিন্তু উত্তমাকে তুমি ফিরিয়ে দিও না। জানো, খুব ভালো মেয়ে, খুব দুঃখী। 6 বছর বয়সে আমাদের হোমে এসেছিল, এখন বছর 22 বয়স। এখন একটা বিয়ে না হলে মেয়েটা কোথায় যাবে বলো? আর তো হোমে রাখা যায় না। মেয়েটা খুব ভালো, পড়াশুনোও করেছে। তাছাড়া ও নিশ্চয়ই ভালো ঘরের মেয়ে। স্বভাব চরিত্র চেহারা দেখেই। বেটা মায়ের মতো মাছের ঝোল রান্না করতে পারে আন্টি? হ্যাঁ, কি বললে? হ্যাঁ বাবা, পারে, সব রাঁধতে পারে। জানো, খুব লক্ষ্মী মেয়ে। আর আর এই দেখো, দেখো না ছবিটা, দেখো কেমন লক্ষ্মীমন্ত। কই দেখি। বাহ, বেশ তো। আপনি বিয়ের তারিখ দেখুন আন্টি, আমি রাজি। তুমি রাজি? তুমি যে আমার কি উপকার করলে বাবা। ভগবান তোমার মঙ্গল করুন।
খুব ভালো হবে তোমার। আজ চুপচাপ বসে থাকতে থাকতে বহুদিন আগে করা একটা খুনের কথা মনে পড়ে গেল। সেটা বলা যায় আমার এক্কেবারে প্রথম দিককার কাজ। তখন আমি যেখানে থাকতাম সেই বাড়িতে একটা হুলো বেড়াল আসতো প্রায়। সেই বাড়ির মেয়ে মানুষটার শরীরে খুব মায়া দয়া ছিল। সকলের দুঃখেই সে দুঃখী হতো। সব হেজিপেজি ছিল তার প্রাণের প্রিয়। সে তাদের নাওয়াতো খাওয়াতো, তা করুক, তার প্রাণে আমার জন্য মায়া ছিল ভরপুর। পৃথিবীতে তেমন করে বুঝি আর কেউই কখনো। যাকে কথাটা হলো, সেই বাড়িতে একটা বেটা ছেলেও থাকতো। ইয়া মুস্কো বিদঘুটে একটা গোঁফ ছিল তার। সে বেটা ছেলেটাও বউয়ের সাথে শখ করে ওই রাস্তার হুলোটাকে খাওয়াতো। দুধ, মাছের কাঁটা, সব তার যত শত্রুতা ছিল যেন শুধু আমার সাথে। সুযোগ পেলেই দাঁত মুখ খিঁচতো আমায়, আর বাড়ি থেকে বের করে দেওয়ার তাল করত। মহাবদ ছিল লোকটা। এমনিতে তো আমার মাথা ঠান্ডায়, কিন্তু একদিন হলো কি, বাড়িতে মেয়ে মানুষটা নেই। তখন হুলোটা দুধ খেতে এলে আমি এমনি দুষ্টুমি করে একটু ভয় দেখিয়েছি কি, অমনি লোকটা কোত্থেকে এসে আমায় এই মারে তো সেই মারে। আমারও এমন রাগ হলো সেদিন যে যেই না লোকটা বাথরুমে ঢুকেছে, অমনি আমি আগে থেকে কেরোসিন ঢেলে রাখা বাথরুমে টুক করে একটা দেশলাই কাঠি ছুড়ে দিলাম। আর কি হাড় জ্বালানি, লোকটা নিজেই ঝুলে মরল। কি মজা! আর লোকটার বউটা, পাড়া পড়শি আত্মীয় বন্ধু সকলে ভাবলো লোকটা মনের কষ্টে দুম করে আত্মহত্যা করেছে। আমাকে কেউ ধরতেই তো পারলো না। উল্টে দিব্যি ড্যাং ডেঙিয়ে নতুন জায়গায় চলে এলাম আমি মেয়ে মানুষটার সাথে। দুরু দুরু বুকে রিজুরেখর দরজায় কড়া নাড়ে মালবিকা। আজ মাস 6 হলো এই আবাসনে এসেছে মালবিকা। আর এসে সুঠাম আকর্ষণীয় চেহারার যুবক রিজুরেখর দিকে মন পড়েছে তার। কি নিষ্পাপ সারল্য ছেলেটার চেহারায়, অথচ কি গম্ভীর। নিজের সম্পর্কে খুব বেশি আহামরি ধারণা না থাকলেও মালবিকা জানে রাস্তায় বেরোলে পুরুষেরা তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে। তাদের অনেককেই মালবিকা মাঝে মধ্যে উপেক্ষার দৃষ্টি উপহার দিয়ে ধন্য করে। তবে এই ছেলে যেন একটু অন্যরকম। এতদিনে একবারও মুখ তুলে চায়নি। পাশের ফ্ল্যাটের আন্টির কাছে মালবিকা শুনেছে ছেলেটা নাকি এটুকু বয়সে বিপত্নিক। নতুন বিয়ে করা বউ বিয়ের বছর দেড়েকের মাথায় দুম করে মরে গিয়ে নাকি ছেলে এমন বিবাগী হয়ে পুরনো জায়গা ছেড়ে, চাকরি ছেড়ে এখানে এসে উঠেছে। ফ্ল্যাটের কারো কারো সাথে বেশ ভাব আছে ছেলেটার। মজার কথা হলো, এই বয়সের একটা ছেলে নাকি একটা পুতুল নিয়ে থাকে সব সময়। তা ভালো কথা, তাই বলে কি অন্য মেয়েদের সাথে সামান্য হাই হ্যালোও করতে নেই? দিনের পর দিন রিজুরেখর এই নিঃশব্দ প্রত্যাখ্যানে মালবিকার জেদ বেড়ে দ্বিগুণ হয়ে উঠেছিল। ও সুযোগ খুঁজছিল কিভাবে আলাপ করা যায়। আজ কিছুটা দুঃখজনকভাবে হলেও সুযোগটা পাওয়া গেছে। রিজুরেখর 2টো ফ্ল্যাট পর যে মুখার্জি বাবু থাকতেন, তিনি আজ সকালে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। মিসেস মুখার্জির সাথে নাকি রিজুরেখর ভাব আছে বেশ, অথচ তার এমন দুর্দিনে অবসানে সবাই যখন নিচে এসে উপস্থিত হয়েছে, তখন শুধু রিজুরেখর নেই। এই তো সুযোগ। অতি সন্তর্পণে মালবিকা রিজুরেখর দরজায় দাঁড়িয়ে আছে। মুখের ছদ্ম দুঃখী ভাব তার মনের উত্তেজনাকে ঢাকতে পারছে না। নমস্কার, আমি মালবিকা। চিনি আপনাকে। কিছু বলবেন? আসলে আমি অনেক রাত অবধি জেগে কাজ করেছি, তাই। আপনাকে বিরক্ত করবার জন্য আমি দুঃখিত। আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। জানেন, মিস্টার মুখার্জি একটা অ্যাক্সিডেন্টে আজ সকালে মারা গেছেন। বডি এখনই আসবে, তাই আমি ভাবলাম। ও, আই সি। আপনি ভিতরে আসুন না,
আমি যাচ্ছি নিচে। আমি মানে ইয়ে মানে মেক ইউর সেলফ কমফোর্টেবল। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বেশ, আসুন। আচ্ছা, এই পুতুলটা কি আপনার? ও রোজি, আমার বন্ধু। বাহ, আপনার বন্ধুটা তো বেশ। বন্ধু ভাগ্য যে আমার বন্ধু নয় তা তো আজ আবার প্রমাণ হয়ে গেল। কি তাই তো? ছোট্ট একটা মেয়ে, মিষ্টি মিষ্টি মুখ, মুলুক ছুলুক চুল, দিনরাত প্রজাপতির মতো উড়ে বেড়ায়, খেলে বেড়ায়, নেচে বেড়ায়। মেয়েটাকে আমার খারাপ লাগতো না, কিন্তু মেয়েটা কিছুদিনের মধ্যেই আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। যখন তখন বিরক্তি করে, আমার চুল টানে, আমাকে সাজাতে চায়, খেলার জন্য বায়না করে। ওর ওপরের চাপা বিরক্তি ক্রমে আমার মনের তীব্র রাগের সঞ্চার করলো। আমি সিদ্ধান্ত নিলাম, আর না, আর একে সহ্য করব না, খুন করব আমি। যেমন ভাবা তেমন কাজ। মেয়েটা প্রায় প্রতিদিনই খাওয়া দাওয়ার পর ছাদে যেত। রাতের আকাশে তারা গুনতে ভালোবাসত খুব। আমি পরপর কদিন লক্ষ্য করলাম ওকে। তারপর একদিন খুব চুপিসারে ওর একদম পিছনে গিয়ে দাঁড়ালাম। ঘাড় ঘুরিয়ে আমায় দেখতে পেয়ে ভীষণ চমকে উঠেছিল মেয়েটা। ভয়ে ওর চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছিল যেন। আমি অল্প হেসে ওকে এক ধাক্কা মারলাম। মেয়েটা ওরকম হতবাক মুখ নিয়ে ছাদ থেকে পড়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পড়ে যাওয়া দেখছিলাম আর বলছিলাম, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আপ above the world so high, like a diamond in the sky. বাহ, তোমার রোজি তো এখনো এই ক্লাস অবস্থায় আছে রিজু। রোজির তোমাকে ভালো লেগেছে মালো। ও সবাইকে রাইম শোনায় না। তা কি জন্য ভালো লাগলো? কে জানে, জিজ্ঞেস করতে হবে। জানো, রোজি তিথিকেও পছন্দ করতো বেশ, কিন্তু কেন যে ওকে। দিঠিকে? আর রোজি কি করেছিল? দিঠি ও আমার পিস্তুত বোন, পিসির একমাত্র মেয়ে ছিল দিঠি। আমাদের বাড়ি বেড়াতে এসেছিল, আর রোজি ওকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছিল। সে কি? কেন? এসব কি বলছো রিজু? তুমিও বিশ্বাস করবে না জানি, তবে এটাই সত্যি। রোজির থেকে কেউ আমাকে আলাদা করতে চাইলেও ওর খুব রেগে যায়, আর রেগে গেলেই রোজি খুন করে। আচ্ছা আচ্ছা, কাম ডাউন রিজু, কাম ডাউন। বেশ বেশ বেশ, আমি তোমার রোজিকে রাগাবো না। শান্ত হও, শান্ত হও, কাম ডাউন। আমার অভিশপ্ত জীবন মালো, জীবনের সাথে জড়িও না তুমি। তা বললে কি হয়? আমি তো ইতিমধ্যে জড়িয়ে গেছি তোমার জীবনের সঙ্গে। এখন শুধু সিঁথিতে সিঁদুরটা ওঠা বাকি আছে। শোনো, বাদ দাও এসব কথা। চলো একটা কাজ করি, আমরা দুদিন কোথাও থেকে ঘুরে আসি, দেখবে তোমার মনটা ভালো লাগছে। কোথায় যাবে? একটু গ্রামের দিকে যাই চলো। আমার দিদা আছেন গ্রামের বাড়িতে। বাবা মা চলে যাওয়ার পর থেকে তো দিদাই মানুষ করেছে আমাকে। বিয়ের আগে একবার দিদার আশীর্বাদটুকু নেওয়া দরকার আছে। তাড়াতাড়ি যেতে হবে বুঝলে, নইলে বুঝতেই তো পারছো গাঁ ঘরের ব্যাপার। একবার যদি আমার অবস্থা কেউ বুঝতে পারে, আমার শরীরের যা কন্ডিশন, তাহলে। না না, ঠিকই, দেরি করার উচিত হবে না হয়তো। আর আমারই ভুল, সিদ্ধান্ত নিতে এত দেরি করে ফেললাম যে। আচ্ছা বাবা, ঠিক আছে, সব ম্যানেজ হয়ে যাবে। এবার তুমি ওঠো তো, সব গোছগাছ করতে হবে। চলো, পরশুর মধ্যে রওনা হতে হবে, কেমন?
রক্তের নেশা। শুনেছি সে এক মারণ নেশা বটে। তবে আমার ক্ষেত্রে নেশাটা যে শুধু রক্তের তা নয়। সব মৃত্যুতে, না না, খুন খুন, সব খুনে তো আর রক্তপাত হয় না। যাই হোক, বুঝলেন না মশাই, চোখের সামনে তিলে তিলে শিকারদের মরতে দেখতে কি যে আনন্দ হয় তা যদি লোকে বুঝতো। আমার বিশ্বাস এটা বুঝলে সবাই খুন করতো, আর করবে নাই বা কেন বলুন? মৃত্যুর আগের মুহূর্তে মানুষ যখন তিল তিল করে কাতরায়, বেঁচে থাকতে অকুল আকুতি জানায়, এসব ঘরের এক কোনায় পড়ে চোখের সামনে দেখতে দেখতে আমার কেমন অর্গ্যাসমিক ফিল আসে সারা শরীরে, মনে যেন বিদ্যুৎ ছুটতে থাকে। একসময় যখন প্রবল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমার শিকার ইহকালের মায়া ত্যাগ করে, আমারও শরীরে মনে প্রবল শান্তি নেমে আসে, অবসন্নতা আসে, গভীর ঘুমে ঢুলে পড়ি আমি। এভাবে চলে বেশ কয়েকদিন। তারপর একদিন সকালে আবার আমার অস্থিরতা ফিরে আসে, হাত পা ঘেমে ওঠে বারবার। তখন আমায় আবার একটা খুনের পরিকল্পনা করতে হয়। এভাবেই ঘটনাক্রম চলে, এভাবেই চলছে আদি অনন্তকাল ধরে। একের পর এক মানুষকে মাধ্যম করে আমি এভাবেই মৃত্যুর খেলা খেলে যাব। রিজু, রিজু ওঠো, দেখো কতটা বেলা হয়ে গেছে। এই তো উঠছি। গ্র্যানির বাড়ি এসে এই যে ঘুমোচ্ছ, কি হয়েছে তোমার? খুব আরাম লাগছে জানো, কি দারুণ পরিবেশ তোমার গ্র্যানির গ্রামের। আমার ইচ্ছে করছে এখানেই জীবনটা কাটিয়ে দিই, বুঝলে? খুব হয়েছে, বড় শহরের ছেলে, তাই দুদিন এখানে গ্রামে আছো বলে মনে হচ্ছে, তাই এখন প্রশংসা করছো। আর কটা দিন থাকলেই। না মালো, সত্যিই বলছি, এই জায়গা, তুমি, আমাদের হবু সন্তান গ্র্যানি, আমার মাথাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে জানো। মনে হচ্ছে পরিপূর্ণ হয়ে উঠছি আমি। আর রোজি? রোজি? ও হ্যাঁ হ্যাঁ, রোজি তো বটেই, ও ছাড়া তো। আচ্ছা, রোজিকে কোথায় রেখেছো মালো? ওই তো তোমার মাথার পাশে। এ কি, এখনই তো ছিল, কোথায় গেল? নেই? এ কি, এ কি হয়ে গেল মালো? কোথায় গেল আমার রোজি? আরে তুমি এত টেনশন করো না, এখানেই কোথাও আছে নিশ্চয়ই। না 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 না, তুমি জানো না মালবিকা, রোজি যখনই আমার চোখের আড়াল হয় তখনই কোনো না কোনো সর্বনাশ করে। এবারে কার পালা কে জানে। স্টপ টকিং ননসেন্স রিজু, কি যাতা বলছো তুমি? হ্যাঁ, শান্ত হও। আমি শান্তই আছি মালো, কিন্তু কোনো কিছুই আর শান্ত থাকবে না এখানে। আমার অভিশপ্ত জীবনের সাথে নিজেকে কেন জড়ালে মালো? দুঃসংবাদ এলো বলে। মালবিকা দুহাতে বুকের মধ্যে চেপে ধরে রিজুরেখোকে সে প্রাণপণ বিশ্বাস করতে চায়। রিজুর এই আশঙ্কা মিথ্যে, কোনো দুঃসংবাদ নিয়ে আসবে না তো। অথচ দুঃসংবাদ আসে বেলা গড়াতে। খবর আসে পাশের বাড়ির মৃত্যুর জেঠি হঠাৎ ছাদ থেকে পা পিছলে পড়ে মারা গেছে। ঘাটটা বেকায়দায় পড়ে মুটকে গেছে, সাথে সাথে মৃত্যু। রোজিকেও পাওয়া গেল, রিজুই খুঁজে পেল। মালবিকা দেখল চোখে মুখে পিতার স্নেহ নিয়ে রোজির হাতে পায়ে লেগে থাকা কাদা মুছে দিচ্ছে রিজু। মালবিকার উপস্থিতি টের পেতে চোখ তুলে তাকিয়ে বলল, রোজির শুকনো জামাটা পেরে নিয়ে আসবে মালো। অবাক হয়ে মালবিকা লক্ষ্য করল সকালের হাহাকার আর কোথাও নেই। রিজু দিব্যি খোশ মেজাজে আছে। পাশের বাড়িতে এত বড় শোক, অথচ রিজুর আচরণে বোঝার উপায় নেই। যতই অতিথি হোক, তবু মানুষ তো। এসব ভাবতে ভাবতেই একটু অন্যমনস্ক হয়েই এগোচ্ছিল মালবিকা। হঠাৎই
রিজু রেখর জিনিসপাতির মধ্যে কিসে যেন ধাক্কা লাগলো মালবিকা। নিচু হয়ে জিনিসটা দেখতে গিয়ে একটা বাঁধাই করা লক ডায়েরি চোখে পড়ল। সুন্দর নীল চামড়ায় বেশ মোটা একটা ডায়েরি, দেখেই বোঝা যায় কারোর ব্যক্তিগত ডায়েরি। সোনালি অক্ষরে লেখা সাল 2004 থেকে 2020। প্রথম পাতায় মুক্তোর মতো ঝরঝরে অক্ষরে রিজুর নাম লেখা। তার মানে প্রায় 15-16 বছর ধরে রিজু নিজের মনের কথা লিখে আসছে এতে। মালবিকা একবার ভাবলো ডায়েরিটা দেখবে না, তারপরই কি এক আকর্ষণে ডায়েরিটা চুপচাপ নিজের ঘরে নিয়ে লুকিয়ে ফেলল। বসংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহাতি নরপরাণী, তথা শরীরানি বিহায় জীর্ণানি সংযতি নবানি দেহি। এ কি আজকের কথা মশাই? সেই কোন কালে ভগবান বলে গিয়েছেন মানুষ যেভাবে জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে, তেমনি শরীর জীর্ণ হয়ে গেলে আত্মা সে শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। আমি বহুবার খুন করার পর কান পেতে শুনেছি আমার শিকারদের পরিবারবর্গ তাদের মালা পরানো ছবির সামনে বসে গীতার এই জায়গাটা বিশেষ করে পড়ার সময় ফোঁপাত। ওদের কান্না দেখে আমার হাসি পেত খুব, যেন ওরা চিরকাল বেঁচে থাকবে। মৃত্যু তো অনিবার্য, মৃত্যুই তো পরম। অবশ্য এ কথা আপনাদের সবারই জানা, তবু আরও একবার মনে করিয়ে দিলাম, যাতে আপনারা কোনোভাবে না ভেবে নেন যে এই যে আমি এখন মরতে বসেছি, মানে মৃত্যুর সমনেরা প্রায় চ্যাংদোলা করে আমায় নিয়ে যেতে এসেছে। এর মানে কিন্তু এই নয় যে আমার এই খেলা চিরকালের মতো সাঙ্গ হয়ে গেল। না 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 না, খেলা বাকি আছে আরও অনেক। শুধু এই শরীরটা আমার আর এখন চলনসই নেই। তার উপর আমার জীবনকালে এই প্রথম, একেবারে প্রথমবার আমার খুন করার ফুল প্রুফ প্ল্যান যেভাবে কেঁচে গেল, তারপর মশাই এমনিতেও নিজের ওপর ঘেন্না ধরে গেছে। কি হবে এমন ব্যর্থ জীবন নিয়ে? ছ্যা! তাই জন্মান্তরের পাক চক্রে প্রবেশ করতে হচ্ছে আমার। তবে আমি আবার ফিরব নতুন কোনো এক সকালে। আবার কেউ খুব ভালোবেসে আমায় কোলে তুলে নেবে। আবার শুরু হবে নতুন করে খুন খেলা। মাঝরাত, মফস্বলের শান্ত নিশ্চিন্তের রাত্রি। সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে। ঘুম নেই শুধু মালবিকার চোখে। কাল মালবিকার বিয়ে, তার চির প্রার্থিত পুরুষের সাথে। অথচ মালবিকার এই নির্ঘুম রাত্রিযাপন আনন্দের উদ্বেগে নয়, প্রবল আতঙ্কে, ভীষণ বিশ্বাসহীনতার যন্ত্রণায়। এও কি সম্ভব? ডায়েরিটা পড়া শেষ করে বারবার নিজের হাতে চিমটি কেটে দেখছে মালবিকা। বিশ্বাস করতে চেয়েছে এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন। এ কিছুতেই সত্যি হতে পারে না। এত বড় ভুল কিভাবে করলো সে? সেদিন মিত্তিরদের বাড়িতে ওই কাণ্ডটা ঘটে যাওয়ার পরপরই গ্র্যানির কাছে বিয়ের কথাটা পেরেছিল ওরা। দোজবর হলেও রিজু রেখো নিঃসন্দেহে ভালো পাত্র। তার উপর মালবিকা যখন নিজের আতনু মন আগে থেকেই যাকে শোপে বসে আছে, তাকে আর ফেরান কিভাবে? তাই মা বাপ মরা নাতনির বিয়ে খুশি মনেই মেনে নিয়েছিলেন গ্র্যানি। নিজের সাধ্যমতো তোড়জোড়ও শুরু করে দিয়েছিলেন। রিজুর সেদিনের ব্যবহারে একটু অস্বস্তিতে পড়লেও পরে নিজের মনকে প্রবোধ দিয়েছিল মালবিকা। রিজু অন্যদের থেকে একটু আলাদা, সে জানে। আর এই কিছুটা ব্যতিক্রমী স্বভাবের জন্যই তো সে আকর্ষিত হয়েছিল রিজুর দিকে। তবু কোথায় যেন একটা তাল কাটছিল। তবে গ্র্যানি আর রিজু মিলে বিয়ের বাজার, মেনু, নিমন্ত্রিতের লিস্ট নিয়ে এমন হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছিল যে মালবিকা এসব প্রায় ভুলেই গিয়েছিল। এমনকি ডায়েরিটাও পড়া হয়ে ওঠেনি এতদিন। প্রায় মাসখানে কেটে গেছে এর মধ্যে।
আজ বিয়ের ঠিক আগের রাতে ধীরাজের মধ্যে কি একটা খুঁজতে গিয়ে হঠাৎই ডায়েরিটা চোখে পড়ে তার। কি খেয়াল হতে মালবিকা ডায়েরিটা খুলে বসেছিল আর দেখেছিল তাতে লেখা, আজ আমি একটা খুন করব। আহা, ভাবতেই মনের মধ্যে একটা অদ্ভুত শিরশিরানি টের পাচ্ছি। প্রচণ্ড আতঙ্কে, বিস্ময় আর রোমাঞ্চে একের পর এক ডায়েরির পাতা উল্টে গেছে মালবিকা। এখন প্রায় শেষ রাত, আর একটু বাদেই ভোরের আলো ফুটবে, আর পাড়ার কাকিমা জেঠিমারা তাকে দধিমঙ্গল করাতে আসবেন, তারপর জল সইতে যাবেন। কিন্তু কাকে বিয়ে করবে মালবিকা? একজন মানসিক বিকারগ্রস্ত খুনিকে, যে নাকি নিজেকে একটা ভুতুড়ে পুতুল মনে করে। একের পর এক খুন করে চলেছে আশৈশব। ধীরে ধীরে মালবিকার চোখের সামনে ভোর হলো। বাতাসে বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ। পাড়ার কাকিমা জেঠিমারা নিয়ম করে মালবিকাকে দই চিড়ে খাইয়ে এখন জল সইতে গেছেন। মালবিকার গায়ে নতুন হলুদ শাড়ি উঠেছে, হাতে তার বড় সাধের শাখা পলা। পাটির বিছানা থেকে উঠে আয়নার সামনে যায় মালবিকা। নিজের নতুন সাজের দিকে হাঁ করে তাকিয়ে থাকে ও। কি যেন ভাবে খুব মন দিয়ে। প্রাণপণ কান্না চাপতে চেষ্টা করে ও। মুখের রেখাগুলো শক্ত হয়ে আসে ওর। এ তো দুর্বল হয়ে পড়ার সময় না। এত বড় একটা সত্যি জানার পর তো শুধু আর নিজের ব্যক্তিগত দুঃখের কথা মাথায় রাখলে চলে না। হাতে সময় খুব কম, যা করার এর মধ্যেই করতে হবে। রিজুর মতো উন্মাদ খুনি তো যে কোনো সময় যার কারো ক্ষতি করে দিতে পারে। কি করবে এখন মালবিকা? এখন বাড়িতে তেমন কেউ নেই। মালবিকা রিজুর ঘরের দিকে পা বাড়ালো। রিজুর ঘরে গিয়ে দেখল ঘর সংলগ্ন বারান্দায় আনমনে বসে রিজু। গায়ে নতুন বরের অধিবাসের ধুতি চাদর, চোখে মুখে স্বর্গীয় সারল্য। এই ছেলে কি সত্যিই এমন ঠান্ডা মাথার খুনি হতে পারে? কতগুলো নিষ্পাপ মানুষকে এমনি এমনি খুন করতে পারে? এও কি সম্ভব? মালবিকার বুক কেঁপে ওঠে। ভুলটা কি ওরই হচ্ছে? মনের মধ্যে তীব্র দোলাচল টের পায়। ও কিছু বুঝতে না পেরে নিজের ঘরে ফেরার জন্য পা বাড়াতেই ও শুনতে পায় খুব ফিসফিস করে অদ্ভুত মিহি গলার স্বরে কার সাথে যেন কথা বলছে রিজু। আমি জানি তোর মালো দুঃখ পাবে, কিন্তু কিন্তু আমার আর কিছু করার নেই রে রিজু। ওই বিদঘুটে বুড়িটার দিন শেষ। কয়েকদিন ধরেই আমার গাটা কেমন করছিল। সেই কবে মিত্তিরদের বাড়িতে খুন করেছি বল? তারপর তো তোর বিয়ের তোড়জোড়, আর খুন করা হয়নি। আজ রাতেই যখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, তখনই কয়েক মুহূর্তের জন্য লাইট অফ হয়ে যাবে, আর যা হওয়ার তার মধ্যেই হয়ে যাবে, বুঝলি? লাইট আসতেই সকলে দেখবে তোর মালবিকার আদরের গ্র্যানির ইহলীলা সাঙ্গ। তুই বিয়েটা বন্ধ করিস না রিজু। বিয়ে হয়ে গেলে আমি, তুই আর তোর মালু অনেক দূরে চলে যাব। শুনতে শুনতে গলা শুকিয়ে আসে মালবিকার। ভীষণ আতঙ্কে ও দেখে রিজু নিজেই নিজের সাথে গলা পাল্টে অদ্ভুত সুরে কথাগুলো বলছে। রোজি নামের পুতুলটা ওর সামনে পড়ে আছে। কোনো মতে ঘরে ফিরে আসে মালবিকা। তারপর দ্রুত সিদ্ধান্ত নেয়। মফস্বল সংলগ্ন পুলিশ স্টেশনে একটা খবর পাঠায় পাশের বাড়ির এক প্রতিবেশীর মাধ্যমে। কিন্তু থানা থেকে এমন অদ্ভুত কেস নিতে চায় না। ওসি জানান, ক্রাইম কমিট হওয়ার আগে তারা কোনো স্টেপ নিতে পারবেন না, কারণ অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তবে সেফটির জন্য রাতে একবার খোঁজ নিয়ে যাবেন তারা। বেলা বাড়তে থাকে, তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বৃষ্টি। এর মধ্যেই বিয়ে বাড়ির কাজও এগোতে থাকে।
প্রত্যেকটা মুহূর্ত মালবিকার কাছে মনে হয় কয়েক বছরের সমান। তবু যতদূর সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ও। মিত্তির বাড়ির ছেলে দীপের সাথে এককালে ও খেলাধুলো করেছে। ও কিছুটা শুনে সাহস দিয়েছে ওরা সামনে নেবে। তবু এক আশ্চর্য উৎকণ্ঠায় হাত পা কাঁপছে আজ সারাদিন মালবিকার। এরই মধ্যে কখন যেন বিয়ের লগ্ন এসে পড়ল। লাল বেনারসি গয়নায় সেজে প্রতীক্ষা করতে লাগলো মালবিকা। দীর্ঘ প্রতীক্ষা। একে একে বিয়ের আচারাধি হতে শুরু করেছে। বরের পোশাকে রাজপুত্রের মতো দেখাচ্ছে রিজুকে। নিষ্ঠা করে বিয়ের প্রত্যেকটা নিয়ম পালন করছে ও। রিজুর স্নায়ুর জোর লক্ষ্য করে অবাক হচ্ছে মালবিকা। ওকে দেখে বোঝা দেয় যে ও এত বড় একটা অপরাধ করার ফোন দিয়ে এঁটে রেখেছে মাথায়। মালবিকার বুঝতে ভুল হয়নি তো কোথাও। প্রতীক্ষার প্রহর আরো দীর্ঘ হয়। যজ্ঞের তোড়জোড় হওয়ার সময় হঠাৎই প্রচণ্ড জোরে বাজ পড়ে, আর সাথে সাথে কারেন্ট অফ হয়ে যায়। আপাত শান্ত বিয়ে বাড়িতে একটু হইচই পড়ে যায়। মালবিকা ত্রস্ত পায়ে উঠে পড়ে গ্র্যানির ঘরের দিকে ছুটে যায়। নাতনির মঙ্গলার্থে তার বিয়ে দেখবেন না, এই জন্য নিজের ঘরেই ছিলেন গ্র্যানি। সেই দিকেই প্রায় অন্ধকারে ছুটে গিয়ে দেখে রিজু পৌঁছে গেছে। সবলে গ্র্যানির মুখে মাথায় নিপুণ হাতে জড়িয়ে দিয়েছে প্লাস্টিকের ব্যাগ জাতীয় কিছু। শ্বাসকষ্টের রুগী গ্র্যানি কয়েক মুহূর্তেই মারা যাবেন। আর রিজু প্লাস্টিকের ব্যাগ লুকিয়ে বরের আসনে বসে পড়বে। আর একটু বাদে বিয়ে হয়ে গেলে সকলে এসে দেখবে মালবিকার বৃদ্ধা গ্র্যানি হঠাৎ শ্বাসকষ্টে মারা গেছে। কেউ সন্দেহ করবে না। প্রবল আক্রোশে চিৎকার করে রিজুকে পেছন থেকে চেপে ধরে মালবিকা। ওর চিৎকারে বিয়েবাড়ির সকলে ছুটে আসে। আর তখনই লাইটটা চলে আসে। সকলে হতবাক হয়ে দেখে একটা কোল বালিশের মাথায় প্লাস্টিক চেপে ধরে আছে। আর মালবিকা প্রাণপণ তাকে ছাড়াতে চাইছে। মালবিকার শঙ্কার কথা শুনে দীপ আগে থেকেই গ্র্যানিকে অন্য ঘরে সরিয়ে দিয়েছিল। ঘটনার আকস্মিকতা কেটে যেতেই পাড়ার ছেলেরা রিজুকে ধরে ফেলে, মারতে শুরু করে। মালবিকা আশ্চর্য হয়ে দেখে কয়েক মুহূর্ত আগের প্রবল শক্তিধর খুনি এই মুহূর্তে একেবারে আত্মসমর্পণ করে দিয়েছে, যেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করছে না। রিজুর মুখ ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ কালো হয়ে গেছে। তবু তার মুখ নির্বিকার, যেন মৃত্যু এসে নিয়ে যেতে চাইলেও হাসি মুখে চলে যায়। পাড়ার ছেলেরাই পুলিশের হাতে তুলে দিল রিজুকে। রিজুও ভালো মানুষের মতো বিনা প্রতিবাদে চলে গেল। একবার ফিরেও চাইল না কমলিকার দিকে। কি এক ভাবের ঘোরে ডুবে এসে, যেন অন্য কোনো দিকে খেয়ালই। পরের দিন সকালে খবর এলো রিজুকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। দুজন পুলিশ, সংকটজনক আর একজন হাবিলদার, আর সদ্য ধৃত আসামি স্পট ডেড। এরপর মালবিকার খোঁজ আর কেউ পায়নি কখনো। 3-4 মাস কেটে গেছে। মফস্বলের শান্ত জীবনযাপন ফিরে এসেছে আবার। নাতনির শোকে মালবিকার গ্র্যানিও দেহ রেখেছেন। ওদিকে কোনো এক পাহাড়ি রাস্তার ধারে ঘুরে বেড়াতে বেড়াতে কচু পাতার মধ্যে এক সদ্যজাত শিশুপুত্র কুড়িয়ে পায় সুনয়না আর দুর্য। বিয়ের বছর 8 পরেও নিঃসন্তান তারা। দিব্যি ফুটফুটে বাচ্চা। এমন দেব শিশুকে পেয়ে আর ছাড়তে চায় না সুনয়না। আর বহুক্ষণ বাচ্চাটার বাবা মায়ের খোঁজ করেও পাওয়া না গেলে স্ত্রীর মুখের দিকে চেয়ে বাচ্চাটাকে অ্যাডাপ্ট করে নিতে রাজি হয়ে যায় দুর্য। আর আশ্চর্যভাবে স্থানীয় অনাথ আশ্রমে যোগাযোগ করতে কিছুটা সহজেই হয়ে যায় সব। মধুর এনো সমাপয় তার কি। তবে একটা ছোট্ট কথা বলা হয়নি। বাচ্চাটাকে আনার সময় অনাথ আশ্রম থেকে একজন সুন্দরী অল্প বয়স্ক লাল শাড়ি পরা মহিলা একটা উলুক ছুলুক চুলের ভীষণ মিষ্টি একটা পুতুল দিয়ে বলেছিলেন,
ওর নাম রোজি, আপনাদের ছেলের বন্ধু। ওদের কখনো আলাদা করবেন না যেন। ওর থেকে আলাদা হলেই কিন্তু রোজি খুব রেগে যাবে, আর রেগে গেলেই